আয়নাঘরগুলো কি বাহিনীগুলো দ্বারা পরিচালিত হয় না? এই অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম রদবদল করেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারই যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তারা কি করে খুঁজে বের করবেন বা খুঁজে খুঁজে তাদের বের করতে হচ্ছে কেন? বাহিনীগুলো তাদেরকে জানাচ্ছে না কেন কি ধরনের অত্যাচারের প্রথা বা কৌশল তারা এতদিন ধরে চর্চা করে এসেছে? এই প্রশ্নগুলো বোধহয় করা খুবই দরকার, কারণ 3টি আয়নাঘর খুঁজে পেতে 3টি মাত্র আয়নাঘর পরিদর্শনে, যেগুলোর আবার এলাকা বা কোন স্থানে সেগুলো অবস্থিত তা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার দফতর থেকে পরিষ্কার করে বলা হলো না। এমন অবস্থায় সন্দেহ এবং আশঙ্কার কারণ থেকে যায় যে 6 মাস যদি 3টি খুঁজে পেতে লাগে, 500 থেকে 700 আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে পেতে সরকারের কতদিন লাগবে, এবং সরকার যতদিন খুঁজে পাবে না ততদিন সেই 500 থেকে 700 বন্দিশালায় নতুন করে কাউকে ঢোকানো হবে কিনা। 6 মাসের বেশি সময় লেগে গেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সেই সামরিক গোয়েন্দা বাহিনীর নির্যাতন কেন্দ্রে ঢুকতে। এই নির্যাতন সেল কি তার মানে সেনা সদর দপ্তরের ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা জানতে পারি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার আরো কয়েকজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে গোপন বন্দিশালা বা টর্চার সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, তা পরিদর্শন করেছেন এবং সংবাদ মাধ্যমে খবর এসেছে যে 3টি আয়নাঘর পরিদর্শন করেছেন তিনি, তার মধ্যে 2টো র্যাবের এবং আরেকটি ডিজিএফআই এর। 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা আয়নাঘর পরিদর্শনে যেতে পারছেন না, কিংবা মায়ের ডাকের মতো গুম নিখোঁজ হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকের মতো সংগঠনগুলো কেন এই আয়নাঘরগুলো বা গোপন নির্যাতন কেন্দ্রগুলো পরিদর্শনে যেতে পারছেন না? এই নিয়ে অভিযোগ, আলোচনা, সমালোচনার মধ্যে জানা গিয়েছিল, নেত্র নিউজ খবর দিয়েছিল যে সেনা সদর দফতরের তরফ থেকে বলা হয়েছে যে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এবং সে কারণে এই আয়নাঘরে গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবার নিয়ে প্রধান উপদেষ্টা না যাওয়াই ভালো। যাই হোক, এই 6 মাসের মধ্যে গুম কমিশনের সদস্য সহ নানাজনই আশঙ্কা প্রকাশ করেছেন এবং গুম কমিশনের সদস্যরা অভিযোগও করেছেন যে এই আয়নাঘরগুলোর ভেতরে নানা রকম পরিবর্তন সাধন করে ফেলছে এবং নানা রকম প্রমাণ এই আয়নাঘরগুলো থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আসলে এই গোপন নির্যাতন কেন্দ্রের নাম আয়নাঘর হিসেবে প্রতিষ্ঠা পায় 2022 সালে নেত্র নিউজ। সাংবাদিক তাসনিম খলিলের নেত্র নিউজ একটি সংবাদ প্রকাশ করলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর এই গোপন বন্দিশালা সম্পর্কে তখন থেকে ডিজিএফআই এর, বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালিত যে বন্দিশালাগুলো, সেগুলোর নাম আয়নাঘর হিসেবে অভিহিত করেন নেত্র নিউজের তাসনিম খলিল। মনে রাখতে হবে, এই তাসনিম খলিলকে 2007 সালে 1/11 সরকারের সময় এই ডিজিএফআই আটক করে নিয়ে যায় বিনা অভিযোগে এবং তিনি সে সময় ডিজিএফআই এর নির্যাতন সেলে নির্যাতনের শিকার হন। তো এই নেত্র নিউজ 2022 সালে এই আওয়ামী লীগ আমলেও চালু থাকা ডিজিএফআই এর বন্দিশালাগুলোর খবর তুলে ধরেন। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বন্দিশালাগুলোর খবর তুলে ধরেন। 6 মাসের বেশি সময় লেগে গেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সেই সামরিক গোয়েন্দা বাহিনীর নির্যাতন কেন্দ্রে ঢুকতে। এই নির্যাতন সেল কি তার মানে সেনা সদর দপ্তরের ভেতরে, ক্যান্টনমেন্টের ভেতরে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো আমরা জানতে পারিনি। মনে রাখতে হবে, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্টে গুম হওয়া স্বজনদের প্রতিষ্ঠান মায়ের ডাক ভীষণ ভোকাল। গত কয়েক বছর ধরে এক বিএনপি নেতার বোন সানজিদা তুলি, তিনি এই সংগঠনটি পরিচালনা করেন। তার নেতৃত্বে গুম হওয়া স্বজনেরা ডিজিএফআই এর অফিসের সামনে গিয়ে কিন্তু তাদের স্বজনদের ফেরত চেয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন। তারা তখন ভেতরে ঢুকে ডিজিএফআই এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আসেন এবং তাদের বলা হয় সেনা প্রধানের সঙ্গে কথা বলে কর্মকর্তারা তাদের জানাবেন। এবং 13ই আগস্ট এরপর ডিজিএফআই এর হাতে সানজিদা তুলিরা
158 জন নিখোঁজ হওয়া ব্যক্তির তালিকা তুলে দেন। এবং আপনাদের মনে থাকবে 13ই আগস্টে এই গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের তরফ থেকে যমুনার সামনে অবস্থান, মানে প্রধান উপদেষ্টার দফতরের সামনে অবস্থান গ্রহণ করা হয় এবং তারপর তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তাদের দাবি, তাদের নিখোঁজ স্বজনদের সন্ধান দাবি করে আসেন। এবং 13ই আগস্ট প্রধান উপদেষ্টা এই স্বজনদের, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জড়িতদের বিচার এবং বন্দীদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে। কিন্তু এরপর 6 মাস পেরিয়ে গেল শুধুমাত্র প্রধান উপদেষ্টার এই বন্দিশালাগুলোয় ঢোকার অনুমোদন পেতে। 6ই আগস্টের পর 3 জন ব্যক্তি বন্দি দশা থেকে মুক্তি পান। যুদ্ধাপরাধের বিচারে দণ্ডপ্রাপ্ত গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের একটি ছাত্রদের সংগঠন পরিচালনাকারী মাইকেল চাকমা। এবং এই তিনজনের সঙ্গে কথা বলে এবং গুমঘরে আটক, দীর্ঘ সময় ধরে গুম ছিলেন, দীর্ঘ সময় ধরে এরকম একটি গোপন বন্দিশালায় আটক ছিলেন একজন সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে 17ই অক্টোবর নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে। এবং সেই প্রতিবেদনে এই গোপন বন্দিশালায় আটক এই 4 জনই কিন্তু সামরিক একটি ঘাঁটির ভেতরে আটকে থাকার কথা বলেন। এবং নিউ ইয়র্ক টাইমস লিখছে যে তারা সামরিক কুচকাওয়াজের আওয়াজ শুনতেন এবং এভাবেই তারা নিশ্চিত হয়েছিলেন যে একটি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় এই গোপন বন্দিশালা পরিচালিত হতো। 5ই আগস্টের পর থেকে বারবার গুম হওয়া স্বজনদের নিয়ে মায়ের ডাকের তরফ থেকে বিএনপি নেতা সাজেদুল হক সুমনের বোন সানজিদা তুলি ডিজিএফআই এর অফিসে ধর্ণা দেওয়া, তাদের হাতেই তালিকা দেওয়া, তাদেরকেই এক রকমের এই পুরো ঘটনার রহস্য উদ্ধার এবং ব্যাখ্যা দেওয়ার জন্য দায়ী করবার জন্যই কিনা আমি জানি না, কিন্তু 30শে সেপ্টেম্বর এসে এই তুলির আরেক ভাই, মানে মায়ের ডাকের সানজিদার আরেক ভাই সাইফুল ইসলাম শ্যামলকে সেনাবাহিনী তুলে নিয়ে যায়। এবং সেনাবাহিনী আটক করবার পরের দিন আইএসপিআর ব্যাখ্যা দেয় যে চাঁদাবাজির অভিযোগ ছিল শ্যামলের নামে, তাই তাকে গ্রেফতার করা হয়েছিল। আরেক ভাইও সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে অবশ্য মায়ের ডাকের সানজিদা বা মায়ের ডাকের স্বজনদের আর কোনো বক্তব্য, আওয়াজ বা তাদের স্বজনদের ফিরে পেতে প্রধান উপদেষ্টার কাছে কিংবা ডিজিএফআই এর কাছে আর ধর্ণা দিতে বা দাবি করতে শোনা যায়নি। প্রধান উপদেষ্টার দফতর থেকে, তার প্রেস উইং থেকে এখন বলা হচ্ছে সারা দেশে 700-800 আয়নাঘর রয়েছে এবং তার প্রত্যেকটি তারা ধীরে ধীরে খুঁজে বের করবেন। 6 মাসের বেশি সময় কেন লেগে গেল এই আয়নাঘরগুলো পরিদর্শনে? 500-700 আয়নাঘরে বন্দি কতজন ছিল 5ই আগস্টের পরে? সেই বন্দিরাই বা কোথায় আছেন? স্বজনেরা ফিরে পেলেন না কেন তাদেরকে? এবং আরো জানবার ইচ্ছা রয়েই যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে মাহফুজের নিজের দলের লোকজন যখন গিয়ে মববাজি করবে, সচিবালয়ে গিয়ে যখন হাসনাত মববাজি করবেন, আলটিমেটাম দিবেন, আদালতে গিয়ে দেবেন, বিভিন্ন জায়গায় গিয়ে দেবেন, ভেঙে দেব, গুড়িয়ে দেব বলবেন, এবং কেন পুলিশ তাদের ভাঙাভাঙিতে রক্ষা করতে যায় নাই সেই জন্য ওসি ক্লোজ করা হবে, এগুলো সব আইনের মধ্যে পড়ে। কিন্তু তৌহিদি জনতা রাগ দেখালে সেই মব সহ্য করা হবে না বলে মাহফুজ ধমকে দিচ্ছেন। মাহফুজের কাছে প্রশ্ন, তৌহিদি জনতা কারা? বিবিসি কি লিখেছে তা আমি পড়লাম, কিন্তু মাহফুজ আলমের তো এটা এখন সংজ্ঞায়িত করা দরকার যে কোন সে তৌহিদি জনতা যাদেরকে তিনি মব করার জন্য দায়ী করছেন, মব করার জন্য চিহ্নিত করছেন। এই তৌহিদি জনতার মধ্যে কি জামায়াতে ইসলামীও আছে? এই তৌহিদি জনতার মধ্যে তাহলে কোন কোন রাজনৈতিক দল আছে, কোন কোন ইসলাম ভিত্তিক দল আছে? মানে বিবিসির সংজ্ঞাকেই যদি আমি ধরি, বিবিসি যে রিপোর্ট করছে তাকে যদি আমি ধরি, তাহলে সেটা তো বলতে হবে। আর না হলে সেই তৌহিদি জনতা কারা যারা 1.5 দশক ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পান নাই, এখন পেয়েছেন? মাহফুজ আলম লিখছেন, জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। এবং মাহফুজ আলমের ক্ষেত্রে একদিকে ডক্টর ইউনূস তাকে যেমন ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন সুবিদার হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে, ঠিক তেমনি মাহফুজ আলম শুরু থেকেই একটা অবস্থান নিচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সার্জিস হচ্ছে যেন পেটোয়া বাহিনী,
মন্ত্রী মানে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবেন, এক্সিকিউশন করবেন, নির্বাহী দায়িত্ব পালন করে যাচ্ছেন যেন নাহিদ আসিফ, এই দুইজন। আর মাহফুজ আলম আছেন একটা গুরুর ভূমিকায়, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন, পত্রিকাগুলো সেই তত্ত্ব বুঝতে বারবার তার কাছে যাচ্ছে এবং তিনি ঘোষণাপত্র সহ নানা বিষয়ে মানে নানা রকম তত্ত্ব হাজির করে তিনি একটা গুরুবাদিতার দিকে অগ্রসর হচ্ছেন বলে মনে হয়। এবং গতকালও মাহফুজ আলমের হঠাৎ জেগে ওঠা এবং আর মব ক্রিয়েট করতে দেওয়া হবে না এই ধরনের হুমকি আমার কাছে তার এই একটা গুরুবাদিতার, মানে তিনি যে একটা উঁচু আসনে নিজেকে বসাতে চাইছেন, যে আসন থেকে তিনি হঠাৎ কিছু দেখেন না, তার একটা নমুনা বলে মনে হয়েছে। মাহফুজ আলমকে মব বন্ধ করার হুমকি দেওয়ার আগে বা মাহফুজ আলমের হাতে চাবি আছে, মব বন্ধ করার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সদিচ্ছা আছে মাহফুজ আলম কিংবা তার সরকারের, সেটা বুঝতে হলে প্রথম জানা দরকার তারা আসলে কোনগুলো মব না চিহ্নিত করেছেন কিনা। জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর ইউনূস যাকে আন্তর্জাতিক পরিসরে পরিচয় করিয়ে দিয়েছেন এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টাও বটে, মাহফুজ আলম, তিনি হঠাৎ করে সোমবার এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। মানে হঠাৎ তিনি মবের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন এবং এতে বিভিন্ন জন ফেসবুক পরিসরে, সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসরে তার প্রশংসাও করছেন এবং ভীষণভাবে আশাবাদী হয়ে উঠছেন যে মাহফুজ আলম সক্রিয় হয়ে উঠেছেন, তার মানে এবার মব বন্ধ হয়ে যাবে। কিন্তু মাহফুজ আলমের হাতে কি এই মবের চাবি আছে? মাহফুজ আলম লিখছেন আজকের ঘটনার পর, মানে সোমবার লিখছেন আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। সোমবার বই মেলায় বাংলা একাডেমিতে মবের ঘটনা ঘটেছে। এক প্রকাশক একজন ব্যক্তিকে গিয়ে, ভিডিওতে দেখলাম শত ব্যক্তি গিয়ে আক্রমণ করেছেন, কারণ ওই প্রকাশকের সব্যসাচী প্রকাশনা থেকে তসলিমা নাসরিনের একটি বই বেরিয়েছিল। বইটি স্টলে ছিল না, কিন্তু কেন ওই প্রকাশক ওই বই বের করলেন সে কারণে গিয়ে শত ব্যক্তি একজন ব্যক্তিকে ভিডিওতে দেখলাম আক্রমণ করেছেন এবং তারপর ওই ব্যক্তি যাই হোক জানে বেঁচে ফিরেছেন, পুলিশ তাকে এসে উদ্ধার করেছে। বাংলা একাডেমি অবশ্য সেই স্টল বন্ধ করে দিয়েছে। কাজেই মব গেছে, মব দয়া করে প্রাণ ভিক্ষা দিয়েছে ওই ব্যক্তিকে এবং শেষ পর্যন্ত বাংলা একাডেমি সেই স্টল বন্ধ করে ছেড়েছে। তো এই অবস্থায় মব আর সহ্য করা হবে না, এই বক্তব্যের কি অর্থ সেটা ঠিক আমি জানি না। আমার কাছে আরো বড় প্রশ্ন, তসলিমা নাসরিনের বইয়ের প্রতিবাদে মব গেছে, গিয়ে একজনকে প্রাণও ভিক্ষা দিয়েছে, তিনি ফিরে যেতে পেরেছেন, এটা সহ্য করা হবে না, কিন্তু তার মানে বাড়িতে গিয়ে হামলা সহ্য করা হবে? তার মানে 2 দিন 2 রাত ধরে 3 দিন 2 রাত ধরে 32 নম্বরের বাড়ি ভাঙা হলো, সেটা মববাজি নয়, সেটা সহ্য করা হবে? তার মানে 35টি জেলায়, আজকেই পত্রিকায় দেখলাম, শুধু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, মানে শুধু বড় শহরগুলোর কথা আমরা জানতে পারছিলাম তাই নয়, 35টি জেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর যে ভাঙচুর করা হলো 5 তারিখের পর থেকে, তার মানে সেই মব ঠিক আছে। এখন কোন মব ঠিক আছে, কোন মব ঠিক নাই, তা যেমন বাংলাদেশের পুলিশ বুঝতে পারছে না, তা আসলে আমিও বুঝতে পারছি না। মাহফুজ আলম সে বিষয়টি ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে নাই, কারণ কিন্তু তিনি লিখছেন আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তো এতদিন তার মানে ওনারা শক্ত হাতে মোকাবেলা না করে এটা একটা কৌশলের অংশ হিসেবে মাহফুজ আলম সহ প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ তাকিয়ে দেখছিলেন যে সারা দেশে মববাজি হবে এবং এখন গতকাল এই মুহূর্তে সোমবার হঠাৎ করে তারা ঠিক করলেন তসলিমা নাসরিনের বইয়ের বিরুদ্ধে বই মেলায় এই প্রতিবাদ মেনে নেওয়া যায় না। তাহলে কোন প্রতিবাদ মেনে নেওয়া যায়, কোন মব মানা যায়, কোন মব মানা যায় না, এই ব্যাপারটা তো পরিষ্কার করতে হবে আরো অনেক কিছু। মাহফুজ আলম লিখছেন তৌহিদি জনতা
আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। তার মানে মাহফুজ আলম সরাসরি তৌহিদি জনতা নামে একদল জনতাকে চিহ্নিত করলেন যারা এই মত করছেন। তো এই তৌহিদি জনতা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলাদা? তৌহিদি জনতার ব্যানারে আমরা দেখছি জয়পুরহাট নওগাঁয়ে ফুটবল নিষিদ্ধ করা হলো, তারপর বিভিন্ন অভিনেত্রীদের কর্মসূচি বাধাগ্রস্ত করা হলো, সেগুলো তৌহিদি জনতার ব্যানারে হচ্ছিল। সেটা লিখে বিবিসি, মানে অন্য কোনো সংবাদ মাধ্যমের এই প্রশ্ন তোলার তো সাহস নাই, বিবিসি একটা অনুসন্ধানী প্রতিবেদন করতে চেয়েছিল যে তৌহিদি জনতা নামে কারা এই হামলা করছে। বিবিসি এই তৌহিদি জনতা আসলে কারা এই প্রসঙ্গে লিখতে গিয়ে সেখানে লেখে যে সাধারণভাবে তাদের কোনো দলীয় পরিচয় সংজ্ঞায়িত করা যাচ্ছে না, তবে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট যে এই তৌহিদি জনতা বিভিন্ন ইসলাম ভিত্তিক দলগুলোর সদস্য, কর্মী বা সমর্থক। তো ইসলাম ভিত্তিক দলগুলোর কর্মী বা সমর্থক এদেরকে মাহফুজ আলম ধমকে দিলেন যে 1.5 দশক আপনারা ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পান নাই, এখন সুযোগ করে দিয়েছি, এখন বাড়াবাড়ি করলে সহ্য করা হবে না।